আজকের মামলার অর্ডারটা পেলাম, তাতে দেখলাম হাউস অ্যারেস্টের কথা বলা আছে এবং কতগুলো শর্ত দিয়ে, যেমন বলা হয়েছে যে এই 4 জন বাড়ি যেতে পারবেন, 2 জন মন্ত্রী সরকারি কাজকর্ম করতে পারবেন, কিন্তু সরকারি কোনো অফিসিয়ালরা এদের সাথে দেখা করতে পারবে না। এদেরকে যা কাজকর্ম সমস্ত অনলাইনে করতে হবে। যারা যারা এদের বাড়িতে আসবে তাদের প্রত্যেকের খাতা মেনটেন করতে হবে এবং যারা যারা এদের বাড়িতে সরকারি কাজকর্ম ছাড়া এরা অনলাইনে আর কারোর সাথে কোনো কথাবার্তা বলতে পারবে না। করোনা আবহেই গত সোমবার নারদা কাণ্ডে রাজ্যের হেভি ওয়েট নেতাকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের ঘটনায় তুঙ্গে ওঠে সংঘাত। সিবিআই এর গ্রেফতারি নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল। সেই সঙ্গে রাজ্যপালের ভূমিকা নিয়েও সরব হয় শাসক দল। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল 4 অভিযুক্তই হেভি ওয়েট, তারা প্রত্যেকেই তদন্তে প্রভাবিত ও তথ্য প্রমাণ লোপাট করতে পারেন। হাইকোর্টের সওয়াল জবাব পর্বেও বারবার উঠে আসে এই প্রসঙ্গ। এই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে ওয়াকিবহাল মহল। তদন্তে প্রভাবিত করার যে অভিযোগ সিবিআই আনছিল, যদিও এ নিয়ে আপত্তি জানায় শাসক দল। গৃহবন্দী হেভিওয়েটদের দফতরে কাজ সামলানোর নির্দেশে সেই আপত্তিকেই সহমত জানালো হাইকোর্ট, এমনটাই মত ওয়াকিবহাল মহলে। রিপাবলিক বাংলা। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণের অগ্নিবাণ নিয়ে যে বিশেষ প্রতিবেদন আমরা দেখলাম, তার পরিপ্রেক্ষিতে আমাদের সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে আমরা আলোচনা করব। আমি আমার পিসিআর এর সহকর্মীদের অনুরোধ করব উপস্থিত অতিথি কারা কারা আছেন আমার সঙ্গে জানাতে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন বিজেপির তরফ থেকে সায়ন্তন বসু, রয়েছেন জয়প্রকাশ মজুমদার, আমার সঙ্গে রয়েছেন আইনজীবী নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় এবং আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। আমি প্রত্যেকের সঙ্গে আলোচনায় যাব। একেবারে প্রথমে আমি নীলাদ্রিবাবুর কাছে যাব। আজকের মামলা যেহেতু এটি একটি মামলার বিষয়, সুতরাং তার আইনি দিকটি আগে বুঝে নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রতিবেদনে যে প্রশ্নগুলি করা হচ্ছিল বা যে বিষয়গুলির দিকে নজর দেওয়া হচ্ছিল, আমি তার পরিপ্রেক্ষিতেই জানতে চাইব তোমার কাছ থেকে, নীলাদ্রিবাবুর কাছে। আজকে যেটা হলো, আজকে প্রথমে যখন ডিভিশন বেঞ্চ বসলো, ডিভিশন বেঞ্চ বসেই প্রথমে বলল যে 19 তারিখে যে লাস্ট শুনানিটা হয়েছিল, সেই শুনানিটাতে এইভাবে দেখা গেল যে there was a difference of opinion between both the judges. তো সেই জন্যই যেহেতু ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়ে গেল, তো দ্য কোর্ট ডিসাইডেড পুরো ইস্যুটাকে একটা লার্জার বেঞ্চে নিয়ে গিয়ে ইস্যুটাকে ডিসাইড করার জন্যে। এবার ইস্যুগুলো কি আছে? ইস্যু এখানে কয়েকটা আছে, যেরকম আমরা স্টে চেয়েছিলাম সেদিন 17 মের অর্ডারটাকে, যেখানে বেলটাকে ক্যান্সেল করে বেল অর্ডারটাকে স্টে করা হয়েছিল। সেদিন আমরা দেখতে পারলাম যে 19 তারিখে একজন জজ হাউস অ্যারেস্ট দিয়েছে, আরেকজন জজ কিন্তু বেলে রিলিজ করেছে। তো সেই জন্যই আজকে 21 তারিখের অর্ডারটা, সেই দুটো অর্ডারকেই পাঞ্চ করে আজকে এটাকে লার্জার বেঞ্চে রেফার করে দেওয়া হলো। এই জায়গায় আজকে দাঁড়িয়ে নজর রাখো। আমরা একবার ফিরে এলাম অনির্বাণ সিনহা, তিনি যে অনুষ্ঠান করছেন তার পাশাপাশি আমরা একবার স্টুডিওতে ফিরে এলাম। একটা এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখবো। ফিরহাদ হাকিম তিনি আর কিছুক্ষণের মধ্যে প্রেসিডেন্সি জেল থেকে বেরোবেন এবং এর পরবর্তী সমস্ত শুনানি অবধি তিনি হাউস অ্যারেস্টে থাকবেন, এমনটাই জানতে পারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলের সামনের আপনারা চিত্র দেখতে পাচ্ছেন। সিবিআই এই 4 জনকে যে গ্রেফতার করেছিল, ফিরহাদ হাকিম যিনি একাধারে বিধায়ক এবং মন্ত্রী, অন্যদিকে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় যিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তিনিও মন্ত্রী, এবং এর পাশাপাশি শোভন চট্টোপাধ্যায়, অন্যদিকে মদন মিত্র বিধায়ক, এরা 3 জন হাসপাতালে ভর্তি রয়েছে। এবং ফিরহাদ হাকিম যিনি প্রেসিডেন্সি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, প্রেসিডেন্সি জেলে রয়েছেন, মাফ করবেন। সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যে ফিরহাদ হাকিম বেরিয়ে আসতে পারেন, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। এবং ওখান থেকে
কিন্তু তাকে থাকতে হবে হাউস অ্যারেস্টে, অর্থাৎ বাড়িতেই গৃহবন্দী হয়ে থাকতে হবে তাকে, এবং সেখান থেকেই সমস্ত কার্যকলাপ সামলাতে হবে। যাবতীয় যা যা তার উপর দায়িত্ব রয়েছে, কোভিড পরিস্থিতিতে যে যা যা কাজ করা রয়েছে সেই সমস্ত কার্যকলাপ তাকে বাড়ি থেকেই করতে হবে, এমনটাই জানানো হয়েছে হাইকোর্টের তরফ থেকে। যদিও অভিযুক্তদের তরফ থেকে আইনজীবী অভিষেক মনু সিংভি যখন সওয়াল জবাব চলছে তখন বারংবার বলেন যে একজন মন্ত্রীর সঙ্গে সাধারণ মানুষকে গুলিয়ে ফেললে চলবে না, সাধারণ মানুষের সঙ্গে একজন মন্ত্রীকে গুলিয়ে ফেললে কোনোভাবেই চলবে না, এবং তার যে সমস্ত দায়িত্বগুলি রয়েছে সেগুলিকে পালন করার জন্য হাউস অ্যারেস্টে থাকা যথেষ্ট কঠিন কাজ। এই সওয়াল জবাবের মধ্যেও শেষ পর্যন্ত হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশনামা দেওয়া হয় যে হাউস অ্যারেস্টেই থাকতে হবে এই 4 জনকে, এবং ফিরহাদ হাকিম আর কিছুক্ষণের মধ্যেই তিনি প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে আসতে পারেন এমনটাই জানতে পারা যাচ্ছে। অন্যদিকে আরও যে 3 জন যারা এই মুহূর্তে SSKM হাসপাতালে চিকিৎসাধীন তাদের কিছু তথ্য আমরা আপনাদেরকে দিয়ে রাখি। এবং সুব্রত মুখোপাধ্যায় মন্ত্রী, যিনি তার নেবুলাইজার তাকে দিতে হচ্ছিল কিছু শারীরিক অসুবিধার জন্য, এবং যার জেরে তার ভোকাল কর্ডে যে সমস্যা রয়েছে সেই সমস্যা ফের আরো বেড়ে যায়, এবং তার জন্য যে সিদ্ধান্ত নিতে হয় যে তাকে স্পিচ থেরাপি করা হবে। যদিও সুব্রত মুখোপাধ্যায় বারংবার বলেছেন যাবতীয় চিকিৎসা তিনি বাড়ি থেকেই করবেন, অর্থাৎ হাউস অ্যারেস্টে সুব্রত মুখোপাধ্যায় হয়তো থাকবেন, হয়তো SSKM থেকে আজ অথবা কালকের মধ্যে তার ছাড়া পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি আমরা বাকি দুই বন্দির দিকে তাকাই, যদি শোভন চট্টোপাধ্যায় এবং পাশাপাশি আরও যিনি একজন রয়েছেন মদন মিত্র কামারহাটির বিধায়ক, তারা দুজনেই যথেষ্ট অসুস্থ। শোভন চট্টোপাধ্যায়ের যকৃতে কিছু সমস্যা রয়েছে, হাই সুগার রয়েছে, সেই জায়গা থেকে চোখে কিছু সমস্যা তার দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে তিনি চিকিৎসাধীন এই মুহূর্তে SSKM হাসপাতালেই থাকবেন। অন্যদিকে বিধায়ক মদন মিত্র করোনা পরবর্তীকালে তার ফুসফুসে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে, আজকে সন্ধ্যেবেলাতেও তার বেশ কিছু পরীক্ষা হতে পারে এমনটাই তথ্য রয়েছে, কাজেই তারা দুজন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে এই মুহূর্তে যে চিত্র দেখাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরের দিকে আমরা নজর রাখছি। এই সময় আপনারা জানেন যে অনির্বাণের অগ্নিবাণ যে অনুষ্ঠানটি হয় সেখান থেকে আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখার চেষ্টা করছি সেই খবরের গুরুত্ব বুঝি আমরা সেদিকে নজর রাখার চেষ্টা করছি। আপনাদেরকে একবার জানিয়ে রাখি, আপনারা এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলের সামনে চিত্র দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে বেরিয়ে আসতে পারেন মন্ত্রী ফিরহাদ হাকিম, এবং বেরিয়ে আসার পরেও কিন্তু মুক্তি পেয়েছেন এমনটা বলা যায় না, হাউস অ্যারেস্টেই থাকতে হবে তাকে, এবং সেখানে থেকে যাবতীয় তার যা কাজকর্ম রয়েছে সেই সমস্ত কাজকর্ম তাকে সামলাতে হবে, এবং সেই সমস্ত কাজকর্মের রেকর্ডও তার কাছে থাকবে। কেন তারা অন্তর্বর্তীকালীন জামিন পাবেন না, এই বচসা যখন হয় তখন CBI এর তরফ থেকে বারংবার বলা হয়েছে যে তারা যথেষ্ট প্রভাবশালী নেতা, প্রভাবিত হতে পারে তাদের মামলা। আমরা আরো একবার ফিরে যাব অনির্বাণদার কাছে। অনির্বাণদা, আমি যেমনটা বলছিলাম আমার সঙ্গে উপস্থিত অতিথিদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে নীলাদ্রিবাবু আছেন। নীলাদ্রিবাবু, যে প্রশ্ন নিয়ে আমরা আজকে অনির্বাণের অগ্নিবাণ শুরু করেছিলাম, আমি সেখানেই আপনার কাছ থেকে জানতে চাইবো নীলাদ্রিবাবু, এই যে বলা হচ্ছিল বারবার যে এই 4 জনকে যেভাবে হেভিওয়েট প্রভাবশালী বলা হচ্ছে, মামলায় তারা প্রভাব বিস্তার করতে পারেন তাদেরকে ছেড়ে দিলে, গ্রেফতার করে না রাখলে, তার বিরোধিতা করা হচ্ছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং একই সঙ্গে এটাও বলা হচ্ছিল, বা আমি যদি বলি, আমি দল হিসেবে যদি নাও ধরি নীলাদ্রিবাবু, যেহেতু আপনি আইনজীবী হিসেবে কথা বলছেন, আমি বলবো তার আইনজীবীদের পক্ষ থেকে একই সঙ্গে এই কথাটাও বারবার বলা হচ্ছিল নীলাদ্রিবাবু, CBI এর তরফ থেকে যে আপত্তি জানানো হচ্ছিল যে তারা তথ্য প্রমাণ নষ্ট করতে পারেন মামলার ক্ষেত্রে, তারা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সেক্ষেত্রেও মূল আপত্তি ছিল আইনজীবীদের যে এতদিন পর্যন্ত তারা সহযোগিতা করেছেন, এবং তাদের এই সহযোগিতায় কোনো তথ্য প্রমাণ নষ্ট না করে যদি চার্জশিট পর্যন্ত করা হয়ে গিয়ে থাকে, তারা নতুন করে এই মামলাতে আর কি ক্ষতি করতে পারেন। আজকে একদিকে তাদেরকে গৃহবন্দী করার নির্দেশ দিয়ে, এবং অন্যদিকে তাদেরকে গৃহবন্দী অবস্থাতেই সরকারি কাজ করার, অর্থাৎ মন্ত্রিত্বের ক্যাপাসিটিতেই থাকবার অনুমতি দিয়ে আদালত কি এই আপত্তিগুলিকে, অর্থাৎ তাদের আইনজীবীদের তরফ থেকে তোলা যে আপত্তিগুলো এই 4 হেভিওয়েটের, সেটাকে মান্যতা দিলেন নীলাদ্রিবাবু? না অনির্বাণবাবু, জিনিসগুলোকে আপনাকে একটু ক্রনোলজি অফ ইভেন্টস দেখতে হবে। নারদা স্টিংটা হয়েছিল 2013 কি 14, ইফ আই রিমেম্বার কারেক্টলি। 2016 ইলেকশনের আগে এই স্টিংটাকে আমরা সবাই জানতে পারি। এবার তারপরে হাইকোর্টে একটা মামলা হয়, সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, স্টেট ভার্সেস মুকুল রায় বলে, সেই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে
হাইকোর্ট সিবিআই ইনভেস্টিগেশনের পারমিশন দেয়। তার পরবর্তীকালে সিবিআই একটা এফআইআর রেজিস্টার করে। কিন্তু এখানে আমাদের দেখতে হবে সিবিআই এফআইআর ওয়াজ রেজিস্টার্ড ইন দ্য ইয়ার 2017। 2017 পরে কিন্তু অনেকবার এই চারজনকে ডাকা হয়েছে, এই চারজনের ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে, এই চারজনকে জেরা করা হয়েছে, সেকশন 41A নোটিশ দেওয়া হয়েছে। তো আজকে যখন আমরা 17th of May যদি আসি, যেদিন সকালে ওদেরকে ওইভাবে অ্যারেস্ট করা হলো, সেই দিন কেন অ্যারেস্ট করা হলো না, সেই দিন নাকি চার্জশিট জমা দেবে। আমরা আইনের এখানে জানি যে যখনই চার্জশিট জমা দেওয়া হয় তার মানে ইনভেস্টিগেশন অ্যাজ ফার অ্যাজ দোজ অ্যাকিউজড পারসনস আর কনসার্ন ইট ইজ ওভার। তো চার্জশিট জমা দেওয়া, সেই চার্জশিটে সিবিআই সেইভাবে একটা চার্জশিট জমা দেয়, সেই চার্জশিটে বলেও দেয় যে এই চারজনের বিরুদ্ধে কিন্তু আমাদের ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আপনার প্রশ্নর সেকেন্ড পার্টটাতে যদি আমি আসি, যে প্রভাবশালী বা ক্যান টেম্পার উইথ দ্য এভিডেন্স, আপনাকে ধরে রাখতে হবে নারদা স্টিংটা হয়েছে আজকের থেকে 6 বছর আগে। তো এতদিনে যদি ট্যাম্পার করার কারোর ইন্টেনশন থাকতো বা প্রভাবশালী তথ্য খাটিয়ে ওটাকে কিছুভাবে প্রভাব দেখাবার থাকতো, তো এতদিনে জিনিসটা হয়ে যেত। দের ইজ নাথিং লেফট ইন দ্য ম্যাটার। থার্ড পার্ট অফ ইউর কোয়েশ্চেন ইজ দ্যাট যেভাবে চার্জশিটটা ফাইল হলো, ফাইল হওয়ার পরে যেভাবে স্পেশাল জাজ বিচার ভবন সিবিআই জাজ উনি সব তথ্য, ইভেন্টলি সিবিআই তথ্য আমাদের তথ্য শুনে উনি বেল দিলেন। তারপরে যেভাবে সিবিআই, আমরা এটাকে আইনি ভাষা বলি সারেপ্টিশিয়াসলি, কিচ্ছু কাউকে নোটিশ না দিয়ে চলে গেল হাইকোর্টে। অ্যান্ড হাইকোর্ট, আই এম ভেরি সরি টু সে অনারেবল হাইকোর্ট, আমাদের হাইকোর্টটা কিন্তু জানেন ইটস এ চার্টার হাইকোর্ট অফ মোর দেন 175 ইয়ার্স। আমাদের যে হাইকোর্টের অ্যাপিলেট সাইড রুলসটা আছে না, ইট প্রিডেটস দ্য ইন্ডিপেন্ডেন্স, ইট প্রিডেটস দ্য কনস্টিটিউশন। সেখানে কিন্তু পুরোপুরি বলা আছে যে বেল পেয়ে গেলে ক্যান্সেলেশন অফ বেলটা কোন জাজের ঘরে যাবে, সিঙ্গেল জাজ। বেলটাকে যদি আমার কোনো ম্যাটারকে ট্রান্সফার করতে হয় সেটা কোন জাজের কাছে যাবে সেটাও লেখা আছে। কিন্তু এই ম্যাটারে দুজন জজ লেড বাই দি অনারেবল চিফ জাস্টিস ইন অল হিজ উইজডম যেভাবে বসে রাত সন্ধ্যের থেকে হিয়ারিং করে ইভেন আমাদেরকে নোটিশ না দিয়ে একটা অর্ডার পাস করে দিল, আমাদের মনে হয়েছিল যে দের ইজ বিন এ গ্রস ভায়োলেশন অফ দি প্রসিডিওর অফ ক্যালকাটা হাইকোর্ট। যার জন্য আমরা তার পরবর্তীকালে একটা পিটিশন করে বলি যে এই জিনিসগুলোতে প্রসিডিওরাল ল্যাপস হয়েছে, আর সেই জন্যই আমাদের এই 4 অভিযুক্তকে জামিন দেওয়া হোক। সময় সংক্ষেপ, আমাকে একটু সংক্ষেপ করতে হচ্ছে। আমার প্রশ্ন, আপনাদের এই আপত্তিগুলোই কি আজকে মান্যতা পেল বলে মনে হচ্ছে আপনার? দেখুন, যদি 19 তারিখের আর্গুমেন্টটা আমি ধরি, 19 তারিখে তো আমাদের প্রায় 2.5-3 ঘন্টা আর্গুমেন্ট হয়েছে, যেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতাও বলেছেন, আমাদের তরফ থেকে ডক্টর মানু সিংভি আর সিদ্ধার্থ লুথরাও বলেছে। সেখানে একটা দুজন জজেদের মধ্যে একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়ে গেছে। আজকে যখন সেই অর্ডার শিটটা এসছে, আমরা দেখছি একজন জজ সাহেব হাউস অ্যারেস্ট দিয়েছেন, আরেকজন জজ সাহেব কিন্তু ভেরি ক্যাটেগরিক্যালি হি হ্যাজ গিভেন বেল, very categorically he has given bail. Now গতকালকে বেঞ্চটা বসেনি বিকজ অফ পার্সোনাল রিজনস or unavoidable circumstances, কিন্তু এখন আজকে আমরা অর্ডার পেয়ে দেখছি যে লার্জার বেঞ্চে ম্যাটারটাকে রেফার করে দেওয়া হয়েছে। সিন্স there is a difference between two judges and as an interim measure বলা হয়েছে যে এরা হাউস অ্যারেস্টে থাকবে। আমরা এক্সপেক্ট করছি যে এই অর্ডার অফ এ লার্জার বেঞ্চ আমরা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব, আর তখন আমরা জানতে পারবো যে কখন ম্যাটারটার নেক্সট শুনানি হবে। বেশ, তো ইটস এ কোশ্চেন অফ, আমি আবার দর্শকদের জন্য জানিয়ে রাখি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, তা প্রেসিডেন্সি জেলের সামনে থেকে দেওয়া ছবি, এবং সেই ছবিতে এই মুহূর্তে অপেক্ষা, যে কোনো মুহূর্তে ফিরহাদ হাকিম তিনি বেরিয়ে আসতে পারেন। তার গৃহবন্দী থাকার যে নির্দেশ ইতিমধ্যেই পাওয়া গেছে, যে রায় ইতিমধ্যেই পাওয়া গেছে, তার ভিত্তিতেই জেল থেকে বেরিয়ে বাড়ির পথে যাবেন ফিরহাদ হাকিম। যে কোনো মুহূর্তে তিনি বেরিয়ে আসতে পারেন। রিপাবলিক বাংলা স্ক্রিনে আপনারা সেই ছবি দেখছেন। আমি সায়ন্তন বসুর কাছে যাব, বিজেপির তরফ থেকে রয়েছেন আমাদের সঙ্গে। সায়ন্তন বাবু, যে প্রাথমিক আপত্তিগুলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হয়েছিল, আমি তার ভিত্তিতে আপনার কাছে জানতে চাইব, নিশ্চিতভাবে বিষয়টি আইনি,
কিন্তু প্রাথমিক আপত্তিগুলো অন্তত দুটো জায়গায় তাহলে টিকলো। একজন বিচারপতি অন্তত মনে করলেন দুই সদস্যের বেঞ্চে যে ফিরহাদ হাকিম বা এই 4 হেভিওয়েট তারা বেল পেতে পারেন একসঙ্গেই, এবং যে ব্যাপারে কোনো মতানৈক্য নেই যে হাউস অ্যারেস্ট, অর্থাৎ এবং সেই হাউস অ্যারেস্টের মধ্যে থেকে তারা সরকারি কাজকর্ম চালিয়ে যেতে পারেন, অর্থাৎ মন্ত্রিত্বের ক্যাপাসিটিতে, সরকারি ক্যাপাসিটিতে তারা থাকতে পারেন। তাদের দ্বারা তাহলে তথ্য বা প্রমাণ লোপাট সম্ভব, এটা সম্ভবত আদালত বিশ্বাস করছে না। সায়ন্তন বাবু, কি মনে হয়? অনির্বাণ, প্রথম দিন যেদিন ক্যালকাটা হাইকোর্ট তার ইন্টারিম জাজমেন্ট দিয়েছিল, সেই জাজমেন্টটা একবার ভালো করে পড়ো। জাজমেন্টের লাস্ট দুটো প্যারাগ্রাফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সেখানে পরিষ্কারভাবে ক্যালকাটা হাইকোর্ট বলছে যে আমরা কেসের মেরিটের দিকে যাচ্ছি না, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসে বসে রয়েছেন কোথায়? নিজাম প্যালেসের সিবিআই অফিসের মধ্যে। রাজ্যের আইনমন্ত্রী তিনি বসে রয়েছেন কোথায়? ব্যাংশাল কোর্টে, যেখানে সিবিআই জাজ তার জাজমেন্ট ডেলিভার করবে। অর্থাৎ একটা আতঙ্কের পরিবেশ, একটা চাপের পরিবেশ জাজের ওপরে, সিবিআই অফিসারদের ওপরে। এই কথার ওপরে যখন লার্নড অ্যাডভোকেট দুজন, অভিষেক মনু সিংভি এবং সিদ্ধার্থ লুথরা, হাইকোর্টের বিচারপতিদের জিজ্ঞাসা করছেন যে সিবিআই জাজ চাপের মধ্যে জাজমেন্ট দিয়েছেন, বেল দিয়েছেন, এটা কি বলেছেন? তখন হাইকোর্টের বিচারপতিরা তাকে জিজ্ঞাসা করছেন, লয়ারদের, যে আপনাদের কি ধারণা উনি এটা অন রেকর্ড বলবেন? অর্থাৎ পৃথিবীর কোথাও যেটা হয় না, ভারতবর্ষে কখনো হয়নি। চিফ মিনিস্টার সিবিআই অফিসে গিয়ে বসে বলছে আমাকে গ্রেপ্তার করতে হবে, এদেরকে গ্রেপ্তার করা যাবে না, এটাই বেআইনি। রাজ্যের আইনমন্ত্রী কোর্টের মধ্যে ঢুকে বলছে এটাই বেআইনি। এই কারণে এক্সেপশন হয়েছে। 175 বছরের ইতিহাসে প্রথমবার বিকেল 5টা থেকে রাত 11টা অবধি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস নিজে বসে হিয়ারিং করেছেন, হিয়ারিং শুনেছেন এই করোনা কোভিড অবস্থায় এবং ভার্চুয়ালি। এটা একটা ইউনিক জিনিস, এক্সেপশন। কেসের মেরিটের প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বাস্তবিক অবস্থা। পশ্চিমবঙ্গের জাজ পর্যন্ত ফেয়ার জাজমেন্ট দিতে পারে না, এটাই আমরা বলতে চাই, এটাই দেখাতে চাই। ফিরহাদ হাকিম, সুব্রত মুখার্জিকে আটকে রেখে বিজেপির কোনো লাভ ক্ষতি নেই, বিজেপি এসবের মধ্যে নেই। কিন্তু আমরা প্রমাণ করতে চাই পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সিবিআই অফিসের ভেতরে ধর্ণা চলে, আর বাইরে হাজার হাজার লোক গান্ধীবাদী প্রতিবাদের নামে ইট পাথর কাঠ ছুঁড়ে মারে সিবিআই দপ্তরে। এটা প্রমাণ হয়েছে সেদিন, এটা সবাই দেশের মানুষ দেখেছে। বেশ, আমি তন্ময় বাবুর কাছে যাব। তন্ময় ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন, সিপিআইএম নেতা। আমি তন্ময় বাবু আপনার কাছে জিজ্ঞাসা করব, মামলার গতি প্রকৃতি এখনো পর্যন্ত যেভাবে চলেছে এবং সর্বশেষ যে রায়, অর্থাৎ এই 4 জন হাউস অ্যারেস্ট হয়ে থাকবেন, তাদের মধ্যে যারা মন্ত্রী অর্থাৎ ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়, এই দুজন, তারা তাদের সরকারি কাজকর্ম বাড়িতে বসেই চালিয়ে যাবেন। এটা থেকে অন্তত কোথাও সায়ন্তনবাবু কেসের মেরিটের দিকে যেতে চাইছে না। তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কলকাতা হাইকোর্টের যে পর্যবেক্ষণগুলি মামলা চলাকালীন রায়ে উল্লিখিত যে অংশগুলি, সেগুলির কথা তিনি বলছিলেন। কিন্তু কেসের মেরিটের দিকে যদি নজর ফেরাই, তাহলে এই 4 হেভিওয়েটের কোট অ্যান্ড কোট প্রভাবশালী হয়ে প্রভাব বিস্তার করবার ক্ষমতা যে নেই, সেটা কি, বা ইচ্ছে যে নেই, বা উপায় যে নেই, সেটা কি আদালত কোনোভাবে মেনে নিল না আজকের নির্দেশের মধ্যে দিয়ে, রায়ের মধ্যে দিয়ে? আপনার প্রশ্নের শেষ ভাগটা আমি শুনতে পাইনি, কোনো কারণে কানেকশন ডিস্টার্বের জন্য। আমার প্রধান কথা হচ্ছে এটা যে যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা কি স্বাধীনতা সংগ্রামী? তাদের কি ব্রিটিশ পুলিশ গ্রেপ্তার করেছে? প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী বললেন যে এটা বিজেপির প্রতিহিংসা। আমি কথাটা উড়িয়ে দিচ্ছি না,
কিন্তু আমি মুখ্যমন্ত্রীকে পাল্টা জিজ্ঞেস করছি যে বিজেপি তো এই রাজ্যে ৭৭টা আসন পেয়েছে, কেরালায় 0টা পেয়েছে, তাহলে বিজেপির প্রতিহিংসা অনেক বেশি হওয়া উচিত কেরল। কিন্তু কেরলে এমন কোন নেতা মন্ত্রীকে খুঁজে পাওয়া গেল না যে নেতা মন্ত্রীরা ক্যামেরার সামনে তোয়ালে মুড়ে টাকা নিয়েছেন, ঘুষ নিয়েছেন, কোম্পানিকে থ্যাংক ইউ জানিয়েছেন, কোম্পানির নাম জিজ্ঞেস করেছেন। তাহলে কেরালায় এরকম নেতা মন্ত্রী নেই, ছিল না, বাংলায় ছিল। মুখ্যমন্ত্রী এক সময় বলেছিলেন আগে জানলে তাদের টিকিট দিতেন না, দেওয়ার পরে জিতবার পরে তাদের মন্ত্রী বানিয়েছিলেন, আবার টিকিট দিয়েছেন, আবার মন্ত্রী বানিয়েছেন। এবং যে রেটে এখন চোখের জল ফেলা হচ্ছে তাতে মনে হচ্ছে যে এরা চোর না, এরা আসলে স্বাধীনতা সংগ্রামী। এরা ভারত সরকারের বা সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়নি, এরা ব্রিটিশ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, এই যে এত মিডিয়া এত লাইভ টেলিকাস্ট করছে, এদের কোন বান্ধবী যেতে পারছেন, কার স্ত্রী যেতে পারছেন না, কে লেবু চটকে ভাত খাচ্ছেন, কে লেবু না চটকে ভাত খাচ্ছেন, 168 জন মানুষ, আমার যদি তথ্য ভুল না হয়, এখন পর্যন্ত চিটফান্ড কাণ্ডে আত্মহত্যা করেছে। এই 168 জন মানুষের পরিবারের অন্য সদস্যদের লাইভ ইন্টারভিউ কোন মিডিয়া দেখিয়েছে? ওই 168 জন মানুষের কোনো মূল্য নেই, কারণ তারা সাধারণ মানুষ, তারা কোনো রাজনৈতিক পদ অধিকার করেন না, তারা নেতা না, তারা মন্ত্রী না। এখন যে প্রশ্নটা আপনি করেছেন সেই প্রশ্নটার সঠিক উত্তর আমি সত্যি সত্যি জানি না, ওটা আইনজীবীদের ব্যাপার, কোর্টের ব্যাপার, কোর্ট বিচার করবে। আমার কাছে খুব সহজ জিজ্ঞাসা হচ্ছে এইটা, তৃণমূলেরই বা কিসের আপত্তি, বিজেপিরই বা কিসের আপত্তি যে আইন, যে আইনের পথে চলবে এই কথাটাকে তারা মুখে বলেন, কিন্তু আইনের তো কোনো নিজের পা নেই। আইনকে আইনের পথে চলতে হলে প্রশাসন লাগে, আইনকে আইনের পথে চলতে হলে প্রশাসনকে যারা পরিচালনা করেন তাদের লাগে। প্রশাসনকে যারা পরিচালনা করেন তারা যদি আইনকে শীত ঘুমে পাঠান মাঝে মাঝে, যেমন সিবিআই কে পাঠানো হয়, তখন সিবিআই চুপ করে থাকে। আবার তারা যদি সিবিআই কে হঠাৎ শীত ঘুম থেকে জাগিয়ে তুলে খোলস পাল্টাতে বলেন, তখন সিবিআই খোলস পাল্টায়। আবার রাজ্যের যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে, যারা শিলিগুড়িতে কিংবা অন্য কোনো জায়গায় কোনো বিরোধী দল কোনো প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিতে গেলেও করোনা বিধি লঙ্ঘন করা হচ্ছে বলে গ্রেপ্তার করে, সেই দলের সর্বাধিনায়িকা রাজ্যের মুখ্যমন্ত্রী, নোয়িং ফুললি ওয়েল যে তিনি গেলে তার পিছনে কয়েক হাজার মানুষ যাবে, তিনি সিবিআই অফিসে 6 ঘন্টা ধরে ঢুকে বসে থাকেন এবং কয়েক হাজার মানুষ সিবিআই অফিস ঘেরাও করেন, এবং রাজ্যের আইনমন্ত্রী তিনি হাইকোর্টেও চলে যান এবং সেখানেও কয়েকশো মানুষ চলে যান। এক্ষেত্রে করোনা বিধি কোনো বাধা হয় না। ফলে আসল প্রশ্নটা হচ্ছে এইটা যে আমি আসলে কোনটাকে মান্যতা দেব, আইনকে, বিচার ব্যবস্থাকে? চোরকে চোর বলতে কি অসুবিধে আছে? আমি তো এটা বুঝতে পারছি না। এরা চুরি করেছেন, এরা ঘুষ নিয়েছেন, এটা দিবালোকের মতো সত্য। তাহলে এরা চোর, চোরের বিচার হবে। এই চোরের বিচার হওয়ার জন্য বাকি যারা চোর তাদেরও সবার বিচার করতে হবে, পক্ষপাতহীন ভাবে চোরেদের বিচার করতে হবে। কিন্তু চোরেদের বিচার করার ক্ষেত্রে যদি পক্ষপাত দেখানো হয়, চোরেদের বিচার করার ক্ষেত্রে যদি আসল পারপাস থাকে কাউকে কাউকে চমকে দেওয়া, কেউ কেউ দল ভাগানোর চেষ্টা করছেন 11টা এমপি নিয়ে, 31টা এমএলএ নিয়ে, তাকে চমকে দেওয়ার জন্য এই কাজটা করে রাখলাম যাতে সে আর সাহস না পায়, এটা যদি এর পেছনে উদ্দেশ্য হয়, যদি এর পেছনে এটা উদ্দেশ্য হয় যে এদেরকে সামলালাম, মুখ্যমন্ত্রী বললেন যে ববির জামিনের দায়িত্ব আমার। কেন সুব্রত মুখার্জি জামিনের দায়িত্ব ওনার না? কেন
শোভন চট্টোপাধ্যায় যখন টাকা নিয়েছিলেন উনার দলের মেয়র ছিলেন, চন্দ্রবাবু একটা বিরতির তার সময় আছে, জামিনের বিরতির দায়িত্ব পর ওনার আবারও মাকে ফিরে আসছি আপনার কাছে এবং অন্যান্য অতিথিদের কাছে। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। ফিরে এলাম বিরতির পর। আমি অনির্বাণ গুহঠাকুরতা বিশিষ্ট আইনজীবী আমাদের সঙ্গে আছেন। আমি অনির্বাণ বাবুর কাছে যাব। অনির্বাণ বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, আদালত আজকে যে রায় দিয়েছেন, এখনো পর্যন্ত যে রায়ের ভিত্তিতে আর কিছুক্ষণের মধ্যেই ফিরহাদ হাকিম ছাড়া পেতে চলেছেন এবং তিনি বাড়িতে যাবেন, তিনি গৃহবন্দী অবস্থায় থাকবেন সর্বশেষ রায় অনুযায়ী, সেটা কি কোনোভাবে এই 4 হেভিওয়েটের পক্ষে যে সওয়াল চলেছিল সেই সওয়ালকে কিছুটা হলেও অন্তত মান্যতা দিল, প্রভাবশালীদের প্রভাব বিস্তার করার ক্ষমতা প্রসঙ্গে কোট আনকোট, এবং চার্জশিট হয়ে যাওয়ার পর এই গ্রেফতারির বৈধতা বা প্রয়োজনীয়তা নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছিল সেই প্রসঙ্গে জানতে চাই। দেখুন, প্রাথমিকভাবে বলি, গ্রেপ্তারির প্রাসঙ্গিকতা, গ্রেপ্তারি পোস্ট বেল কন্ডাক্ট, সেটাকে কোনোভাবেই এই যে কোভিড পরিস্থিতির মধ্যে পোস্ট বেল যে একটা ইম্পালসিভ অ্যাকশন হয়েছিল সেটাকে আমি কোনোভাবে সমর্থন করি না আইনজীবী হিসেবে, কারণ সেটাও কিন্তু আইন লঙ্ঘন করেই হয়েছে। কিন্তু যে বেলের যে অ্যারেস্টের বিষয়টা, সিবিআই এর এই সময় যে এই পার্টিকুলার সময়ের যে অ্যারেস্ট, সেই অ্যারেস্টের কোথাও একটা যেন সেই অ্যারেস্টটা আমার একটু সিবিআই কে অতি সক্রিয় লেগেছিল। কারণ 7ই মে 2021 অনারেবল সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট দিয়েছিলেন, যে জাজমেন্ট 3 জাজেস বেঞ্চের জাজমেন্ট, সেখানে কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট এই কোভিড পরিস্থিতিতে বেশ কিছু রেস্ট্রিকশনস ইম্পোজ করেছিলেন অ্যারেস্টের উপরে, এবং সেখানে বলেছিলেন যে এই সিচুয়েশনে যতটা ক্রস চেক করে বা যতটা রেস্ট্রিকটিভ ওয়েতে অ্যারেস্ট করা যায় সেটাই বেটার। তো আলটিমেটলি দেখা গেছে সেখানে পুলিশ সিবিআই অ্যারেস্ট করেছেন এবং অ্যারেস্ট করার পরে বাকি যা পদ্ধতি সেই আইনি পদ্ধতি এগিয়ে নিয়ে গেছেন, এবং এগিয়ে নিয়ে যাওয়ার পরে ওনাদের জামিন মঞ্জুর হয়েছে। কিন্তু এই পোস্ট বেল কন্ডাক্ট সেটা নিয়ে অনারেবল হাইকোর্টে ওনারা দ্বারস্থ হয়েছেন এবং অনারেবল কোর্ট একটা স্টে দিয়েছিলেন সেই জামিনের অর্ডারের উপরে, যার ভিত্তিতে এত হিয়ারিং। তো এইগুলো সবই কিন্তু যেহেতু অনারেবল হাইকোর্ট স্টে দিয়েছেন, সেখানে আমাদের কোনো বক্তব্য নেই, কারণ যে কোনো সময় অনারেবল হাইকোর্টের অর্ডার আমাদের শিরোধার্য। আজকে বা পরবর্তীকালে এখনো এই যে স্টে, যেহেতু জামিন মঞ্জুর করার পরও স্টে হয়েছিল, ওনাদেরকে কারেকশনাল হোমে যেতে হয়, এবং কারেকশনাল হোমে থাকাকালীন ওনারা বেশ কিছু আমরা দেখতে পাই আপনাদের মাধ্যমে বেশ কয়েকজন অসুস্থ হন। তো সেখানে একটা সাই অফ রিলিফ তো বটেই। নীলাদ্রিদা আছেন, নীলাদ্রিদা আমার খুব পরিচিত আইনজীবী, তো ওনারা নিশ্চয়ই অত্যন্ত কিছুটা হলেও কিছুটা রিলিভড হয়েছেন, কারণ এই পরিস্থিতিতে যখন কোভিড পরিস্থিতিতে একটা চতুর্দিকে একটা চিন্তার বাতাবরণ চলছে, তার মধ্যে যদি হাউস অ্যারেস্টে থাকা যায়, সেটা অন্তত কিছুটা অন্তত মেডিকেল অ্যাসিস্ট্যান্স, মেডিকেল সুবিধা, এবং সবাই যেটা বক্তব্য রাখছিলেন যে একজন অ্যাডমিনিস্ট্রেটর, তিনি এই মুহূর্তে পুরসভার অ্যাডমিনিস্ট্রেটর, চিফ অ্যাডমিনিস্ট্রেটর, তার পক্ষে বাকিদেরকে পরিচালনা করা বা কাজ সম্পূর্ণ করা, তারও একটা সুযোগ পেলেন বা সুযোগ পাচ্ছেন। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয় কোথাও একটা সাই অফ রিলিফ তো বটেই। আমি চলে যাব আমার পরবর্তী অতিথি অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন এবং জয়প্রকাশ মজুমদারও রয়েছেন। আমি জয়প্রকাশ বাবুর কাছে যাই। জয়প্রকাশ বাবু, যে কথাটা সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে আদালত কক্ষে দাঁড়িয়ে, আমি তার মধ্যে যাচ্ছি, তার কারণ আপনি বা অনির্বাণ বাবু আপনার রাজনৈতিক দলকে যেহেতু আপনারা রিপ্রেজেন্ট করছেন, আমি আপনাদের কাছে রাজনৈতিক প্রসঙ্গে জানতে চাইছি। কিছুক্ষণ আগে সায়ন্তন বাবু আমাকে বলছিলেন যে আদালতের নির্দিষ্ট পর্যবেক্ষণ সম্পর্কে যা নথিভুক্ত হয়েছে তার প্রথম নির্দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলার অবস্থা, মুখ্যমন্ত্রী সিবিআই দপ্তরে চলে যাওয়া। কিন্তু আমার প্রশ্ন এখানেই, একটু মন দিয়ে শুনবেন জয়প্রকাশ বাবু, আমি আবারও বলছি, আমি আইনি প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি না, কিন্তু আমি বলছি আপনাদের এই যে যুক্তিগুলি, অর্থাৎ মুখ্যমন্ত্রী সরাসরি চলে যাচ্ছেন সিবিআই দপ্তরে, 6 ঘন্টা বসে থাকছেন, এই কথাগুলো তো সিবিআইয়ের তরফ থেকেও বলা হয়েছিল। আমরা দেখেছি যে সলিসিটর জেনারেল তিনি নিজে সওয়াল করতে গিয়ে বলেছেন মুখ্যমন্ত্রীর এই সিবিআই দপ্তরে যাওয়া, 6 ঘন্টা বসে থাকা প্রসঙ্গে প্রধান বিচারপতি নিজে কিউরিয়াস হয়ে জানতে চেয়েছেন কেন ছিল এই মুখ্যমন্ত্রীর এমন ধরনের আন্দোলন কর্মসূচি, কি ধরনের আন্দোলন কর্মসূচি। অভিষেক মনু সিংভি বলেছেন এটা গান্ধীবাদী পথ, তা নিয়েও প্রধান বিচারপতিকে আমরা প্রশ্ন তুলতে দেখেছি। কিন্তু সব শেষে আদালত যখন মামলার রায় দেয় তখন তো তার মধ্যে কোনো কিছু রিফ্লেকশন থাকে। আমার প্রশ্ন, এই সব কিছু রিফ্লেকশন কি রায়ে পড়লো বলে মনে হয়? তাহলে কি রায়টা এমন হতে পারতো? না অনির্বাণ, প্রথম কয়েকটা জিনিস কিন্তু আমার মনে হয় খুব ক্লিয়ার করে দেওয়া উচিত। তোমাদের কয়েক কোটি দর্শক তোমাদের এই চ্যানেল দেখে,
যে এগুলো সব ইন্টারিম অর্ডার, এগুলো রায় নয়, তাই জন্য রায়ে কিসের রিফ্লেকশন হচ্ছে এটা বলা ঠিক নয়। এবার দেখো আসল মামলাটা কিন্তু হাইকোর্টে যেটা হয়েছে সেটা কিন্তু একটা ম্যান্ডামাস রিট এবং তাতে অনেকগুলো লেয়ার্স আছে, কনস্টিটিউশনাল প্রশ্ন আছে যে একটা কেন্দ্রীয় সংস্থা হাইকোর্টের অর্ডারে একটি রাজ্যে গিয়ে তদন্ত যদি করতে যায় আর সেই রাজ্য সরকার যদি তাদের ওপর হোস্টাইল হয় তাহলে কিভাবে তারা কাজ করবে বা কি কি নির্দেশ পালিত হবে, এটা সিআরপিসির আন্ডারে হচ্ছে না। এবং সেই জন্যেই আজকের যে ইন্টারিম তারা হাউস অ্যারেস্ট হয়ে থাকবেন, এটার সঙ্গে প্রধান মামলা যেটা সেটার কিন্তু অনেক হিয়ারিং হবে, তারপরে আমরা তার রায় দেখতে পারবো, যে তখন বুঝতে পারবো যে রাজ্য সরকার ঠিক করেছেন, সিবিআইয়ের কতখানি রাইট, তাদের চলাফেরার কি থাকবে, কারা কিভাবে কাজ করবে, কারণ এটা ভারতের একটা কনস্টিটিউশনাল দিক খুলে দিয়েছে এবং এই মামলা এই রাজ্যে থাকবে না বাইরে যাবে, এটা সিবিআই আর আদালতের মধ্যে একান্তভাবে তাদের বিষয়। আরেকটি কথা বলবো যে আজকের দিনে যেটা হাউস অ্যারেস্টের কথা হয়েছে, আমার লয়ার বন্ধুরা এখানে আছেন, আপনারা জানবেন, আপনারা ওরা জানেন লয়াররা, হাউস অ্যারেস্টের কোনো কোড নেই সিআরপিসিতে, জেল কোড আছে যে জেলে থাকলে কিভাবে হয়, কোন রেজিস্টার মেনটেন করতে হয় ইত্যাদি ইত্যাদি। এবং এই যে কয়েকদিন আগেই এই ঘটনা হয়েছে একটা গৌতম নাভালকা কেসে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাউস অ্যারেস্ট ডাজ নট কোয়ালিফাই অ্যাজ কাস্টোডি। আর হাউস অ্যারেস্টের কোন হাউসে থাকবে, কিভাবে থাকবে, কারা লক্ষ্য রাখবে, এর কোনো নির্দিষ্ট কোড নেই, তার অর্ডার আলাদা করে কোর্টকে দিয়ে দিতে হয়। এক্ষেত্রে হাইকোর্ট এখানে বলেছে অনেকগুলো নির্দিষ্টভাবে শর্ত দিয়েছে, বিধিনিষেধ দিয়েছে, সেটা এদের ব্যাপার, কোর্টের ব্যাপার সম্পূর্ণ। কিন্তু আজকে এইখানটাতে আজকের ডেভেলপমেন্টটা বলবো এই সমস্ত কেসের আর একটা ছোট্ট পদক্ষেপ মাত্র, ইন্টারিম একটা সিস্টেম মাত্র, কারণ আরো অনেক গঙ্গা দিয়ে জল বয়ে যাওয়া বাকি আছে এই কেসের ব্যাপারে। এই লয়ার বন্ধুরা আমার সঙ্গে একমত হবেন কিনা জানি না, কারণ অনেক শুনানি বাকি আছে। আরো একটা দেখার বিষয় অনির্বাণ, যে বাদী বিবাদী মানে সিবিআই এবং অভিযুক্ত তাদের লয়াররা কিন্তু সবাই সুপ্রিম কোর্টে গিয়ে ক্যাভিয়েট করে রেখেছে। আমরা যেরকম মোহনবাগান ইস্ট বেঙ্গলের খেলাতে যদি দেখি সাইড লাইনে বিদেশ বোস ওয়ার্ম আপ করছে ম্যাচের মাঝখানে, তখন বুঝি বোধহয় উনি এবার নামতে যাবেন। সেই রকম এই বাদী বিবাদীদের যে ওয়ার্ম আপ হচ্ছে তাতে মনে হচ্ছে হয়তো এই কেস শেষ পর্যন্ত নিষ্পত্তি হবে সুপ্রিম কোর্টে, কারণ সবাই সুপ্রিম কোর্টে গিয়ে ক্যাভিয়েট করে রেখেছে। একেবারেই জয়প্রকাশ বাবু আমার সঙ্গে থাকুন, আমি অনির্বাণ বাবুর কাছে আসবো, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমার সঙ্গে রয়েছেন অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগে চেতলাতে ফিরহাদ হাকিমের বাড়ির সামনে থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস আমার সঙ্গে রয়েছেন। শিবাশিস, কি মুড এখানে, অন্তত কিছুটা সাময়িক স্বস্তি? দেখো অনির্বাণ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ির সামনে। ফিরহাদ হাকিমের বাড়ির সামনে তুমি দেখছো যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং রাস্তার দুদিকে কিন্তু গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে যাতে ফিরহাদ হাকিম আসার সময় কোনো রকম সমস্যা না হয়। এবং তার সঙ্গে আশেপাশের যে বাড়িগুলি ফিরহাদ হাকিমের যারা প্রতিবেশী তারা কিন্তু প্রত্যেকে বাড়ির ছাদে গিয়ে তারা উৎসুক হয়ে তাকিয়ে রয়েছে যে কখন ফিরহাদ হাকিম তার বাড়িতে ফিরবেন। কারণ তুমি জানো যে সোমবার থেকে যে উচ্চাটন চলেছে ফিরহাদ হাকিমের পরিবারের মধ্যে থেকে, চেতলার অনেক প্রতিবেশী তার প্রতিবেশীরা অনেকেই তার আত্মীয়ের মতো, ফলে তাদের মধ্যেও কিন্তু এই একটা উদ্বেগ, একটা উৎকণ্ঠার মধ্যে তারা ছিলেন। সেই জায়গায় ফিরহাদ হাকিম আজ বাড়ি ফিরছেন। এবার আসা যাক হাউস অ্যারেস্টের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফিরহাদ হাকিমের এই বাড়িতে ঢোকার মূলত তিনটি দরজা, সেই তিনটি দরজা শিবাশিস তুমি আমার সঙ্গে থাকো, এই মুহূর্তে ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে আসছেন। শিবাশিস তুমি আমার সঙ্গে থাকো, প্রেসিডেন্সি জেল থেকে এই মুহূর্তে বেরিয়ে আসছেন ফিরহাদ হাকিম। আমরা দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি রিপাবলিক বাংলায়, সরাসরি দেখলেন প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে এলেন ফিরহাদ হাকিম, সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলায়। গার্ডরেল দেওয়া রয়েছে এবং
যাতে যথেষ্ট দূরত্ব থাকে, করোনা আবহ, কোনোভাবেই যাতে ফিজিক্যাল ডিস্টেন্সিংয়ের যে বিধিনিষেধ আছে তা লঙ্ঘিত না হয়, এবং অবশ্যই যে নিরাপত্তা ফিরহাদ হাকিম পেয়ে থাকেন তা যাতে লঙ্ঘিত না হয় সেভাবেই সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ছিল। সেই অ্যারেঞ্জমেন্টের মধ্যেই ফিরহাদ হাকিম বেরিয়েছেন। শিবাশিস তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ফিরহাদ হাকিম এসে পৌঁছবেন। আমি তোমার কাছে আবার ফিরে যাব। শিবাশিস তুমি যদি বলতে থাকো, এবং একই সঙ্গে তোমার সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে থাকবো প্রেসিডেন্সি জেলের যে ছবি, যেখান থেকে বেরিয়ে আসার ছবি আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, আর অন্যদিকে চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ির সামনে অপেক্ষার ছবি। শিবাশিস, অনির্বাণ, যে কথা আমি বলছিলাম যে ফিরহাদ হাকিমের এই বাড়ির কিন্তু 3টি মূল দরজা, এবং সেই 3টি মূল দরজাতে 10 মিনিট আগে সিসিটিভি ক্যামেরা বসাতে লোকেরা এসেছেন। সিসি ক্যামেরা বসানো হচ্ছে, তাতে নজরদারি চলবে, এবং তার সাথে এখানে কিন্তু এই যে বাড়ি তার উল্টো দিকে রাস্তায় কিন্তু এখানে সিবিআই আধিকারিকরা থাকবেন, তাদের বসার ব্যবস্থা করা হচ্ছে, একটি ঘর দেখা হচ্ছে তাদের জন্য, এবং সেখানে তারা বসে তারা কিন্তু সর্বক্ষণ নজরদারি করবেন, কে আসছেন কে বেরোচ্ছেন সেই সবটা কিন্তু নজরদারি চলবে, এমনটাই আমরা জানতে পাচ্ছি। আপাতত এখানে যে পুলিশ আধিকারিকরা আসছেন তারা সক্রিয় হয়ে উঠেছেন, কারণ তুমি যেমনটা বললে যে এই আমরা রিপাবলিক বাংলায় যে ছবি দেখালাম, প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়েছেন ফিরহাদ হাকিম, এবং এই পথ দিয়েই কিন্তু তিনি বাড়িতে ঢুকবেন, এবং আমি আমার ভিডিও জার্নালিস্ট প্রসূন বসুকে বলবো এই পথের দিকেই আপাতত ক্যামেরা রাখতে, কারণ এই পথ দিয়ে কিন্তু আর কয়েক মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছবেন ফিরহাদ হাকিম। অনির্বাণ। একেবারে শিবাশিস, আমরা দেখছি রিপাবলিক বাংলায় সেই ছবি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছবেন ফিরহাদ হাকিম। তিনি বেরিয়ে গিয়েছেন প্রেসিডেন্সি জেল থেকে, সেই ছবি আপনারা এক্সক্লুসিভ দেখেছেন রিপাবলিক বাংলায়, এখনো দেখছেন, এবং তার বাড়ির সামনে তার চেতলাতে অপেক্ষায় রয়েছেন তার অবশ্যই তার পরিবারের লোকেরা, এবং তার গুণগ্রাহীরা এবং তার ভক্তরা, তার ফ্যান বেস, তার পলিটিক্যাল ফ্যান বেস, এবং সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি ফিরহাদ হাকিমের বাড়ির সামনে থেকে। অপেক্ষারত ভক্তরা, তার রাজনৈতিক অনুগামীরা, তার পরিবার, আর অন্যদিকে ফিরহাদ হাকিম প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে রওনা দিয়েছেন, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন চেত্তায় তার নিজের বাড়িতে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ সেই ছবি, প্রেসিডেন্সি জেল থেকে ফিরহাদ হাকিম ফিরছেন তার নিজের বাড়িতে। সরাসরি রিপাবলিক বাংলার কনভয় ফিরহাদ হাকিমকে ফলো করছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি চেতলা থেকে। রিপাবলিক বাংলা লাইভ দেখতে পাচ্ছেন আমরা, চেতলায় রিপাবলিক বাংলার লাইভ দেখতে পাচ্ছেন আপনারা। প্রেসিডেন্সি জেল থেকে বেরোনোর পর ফিরহাদ হাকিমের কনভয় ফলো করছে রিপাবলিক বাংলা, এবং একই সঙ্গে রিপাবলিক বাংলার প্রতিনিধি শিবাশিস চেতলা থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রয়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরা, রিপাবলিক বাংলার ক্যামেরা, যেখানে কিছুক্ষণের মধ্যেই ধরা পড়বে ফিরহাদ হাকিমের বাড়ি ফিরে আসার ছবি। অপেক্ষায় রয়েছেন তার পরিবার পরিজন। আজই আদালতে একটা সাময়িক স্বস্তি মিলেছে, একটি অন্তর্বর্তী আদেশ, যাতে জেলে থাকতে হচ্ছে না 4 হেভিওয়েটকে, গৃহবন্দী হয়ে থাকবেন তারা। এদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা সম্পর্কে যে রিপোর্ট চিকিৎসকদের, তাতে আজকে এই আদেশের পরও তাদের বাড়ি ফেরার সম্ভাবনা ক্ষীণ। শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায় বাড়ি ফিরতে মরিয়া, চিকিৎসকদের সঙ্গে পরামর্শক্রমে এবং তার পরিবারের সঙ্গে পরামর্শক্রমে ঠিক হবে পরবর্তী সময় তিনি বাড়ি ফিরবেন কিনা, কিন্তু শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র বাড়ি ফেরার সম্ভাবনা ক্ষীণ। তাদের শারীরিক অবস্থার জন্য প্রেসিডেন্সি জেলে থাকা ফিরহাদ হাকিম, ববি হাকিম, তিনি বাড়ি ফিরছেন। প্রেসিডেন্সি জেল থেকে ইতিমধ্যেই তিনি বেরিয়ে গিয়েছেন, তার কনভয় ফলো করছে রিপাবলিক বাংলা। যে কোনো মুহূর্তে রিপাবলিক বাংলার বাঁদিকের স্ক্রিনে চেতলা থেকে লাইভ যেখানে লেখা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আপনারা দেখতে পাবেন ফিরহাদ হাকিমের ছবি। অন্যদিকে বাড়ির পথে ফিরহাদ হাকিম যে ফিরছেন তার কনভয় ফলো করছে রিপাবলিক বাংলা, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি রিপাবলিক বাংলা স্ক্রিনে ঠিক ডান দিকে। যে কোনো মুহূর্তে আমাদের ক্যামেরায় ধরা দেবেন ফিরহাদ হাকিমের গাড়ির ছবি, যে গাড়ি কিছুক্ষণ আগে প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়েছে, যে গাড়ির কনভয়কে ফলো করছে রিপাবলিক বাংলা। বাড়ির সামনে চেতলাতে তার বাড়ির সামনে অপেক্ষা রয়েছেন পরিবার পরিজন এবং তার রাজনৈতিক ভক্তরা, তার অনুগামীরা। সেই ছবি দেখছেন বাঁদিকে রিপাবলিক বাংলা স্ক্রিনে। কিছুক্ষণ আগে প্রেসিডেন্সি জেল থেকে তার বেরিয়ে আসার ছবি, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চেতলার বাড়ির সামনে অপেক্ষারত পরিবার পরিজন, ফিরহাদ হাকিমের গুণমুগ্ধদের ছবি। পুলিশ নিরাপদ দূরত্ব বজায় রাখছে, ফিজিক্যাল ডিস্টেন্সিং এরও প্রয়োজন রয়েছে এই কোভিড আবহে, তাই গার্ডরেল দেওয়া রয়েছে, প্রপার ফেন্সিং রয়েছে, যথাযথ ফেন্সিং রয়েছে, যাতে যে কেউ
একেবারে সামনে না চলে আসতে পারেন, পরিবারের মানুষরা অপেক্ষায় রয়েছেন, তাদের কাছেও পৌঁছে গিয়েছে খবর যে প্রেসিডেন্সি জেল থেকে বেরিয়ে গেছে ফিরহাদ হাকিমের গাড়ি, যে গাড়িকে ফলো করছে এই মুহূর্তে রিপাবলিক বাংলার কনভয়। আপনারা রাস্তা দেখেই বুঝতে পারছেন আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা, যে কোনো মুহূর্তে বাড়িতে ঢুকবেন ফিরহাদ হাকিম। আজই কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী আদেশে আর জেলবন্দি থাকতে হচ্ছে না 4 হেভিওয়েটকে, যাদের মধ্যে প্রেসিডেন্সি জেলে থাকা ফিরহাদ হাকিম বাড়িতে ফিরছেন, বেরিয়ে গেছেন জেল থেকে, তার গাড়ি তার কনভয় ফলো করছে রিপাবলিক বাংলা, যে কোনো মুহূর্তে তিনি বাড়িতে ঢুকবেন। 4 হেভিওয়েটের মধ্যে অন্য দুজন মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় শারীরিক অবস্থা সম্পর্কে এখনো চূড়ান্ত কোনো রায় দেননি চিকিৎসকরা। যে ধরনের শারীরিক অবস্থার মধ্যে তারা রয়েছেন তাদের আজকেই তাদের বাড়ি ফেরার সম্ভাবনা ক্ষীণ। অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায়, তারও কিছু শারীরিক জটিলতা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি বাড়ি ফিরতে মরিয়া এবং বাড়িতে রেখেই তার চিকিৎসা সম্ভব কিনা সেই সম্ভাবনা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। কিন্তু যার ক্ষেত্রে কোনো সম্ভাবনার জায়গা ছিল না, যিনি ফিজিক্যালি ফিট ছিলেন, সেই অর্থে জেলে আসার পর তার সবকটি মেডিকেল চেক আপ এবং সব ধরনের চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত পরীক্ষাতে, স্বাস্থ্য পরীক্ষাতে যিনি উতরে গিয়েছেন ভালোভাবে, সেই ফিরহাদ হাকিম তিনি প্রেসিডেন্সি জেলেই ছিলেন এবং আজকের অন্তর্বর্তী আদেশের পর তার বাড়ি ফেরার পথে কোনো বাধাই নেই, আইনি বাধা তো নেই, স্বাস্থ্য কোনোভাবে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ দেখছেন ফিরহাদ হাকিমের বাড়ির সামনে থেকে চেতলায় অপেক্ষমান ফিরহাদ হাকিমের পরিবারের ছবি, তার গুণগ্রাহীদের ছবি, তার ভক্তদের ছবি, এবং অন্যদিকে দেখছেন বাড়ির পথে ফিরহাদ হাকিমের ছবি। এই মুহূর্তে একটি সিগন্যালে দাঁড়িয়ে অপেক্ষারত তার কনভয়, যে কনভয়কে ফলো করছে রিপাবলিক বাংলার গাড়ি। আমাদের আরেক প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো অনুপমের সঙ্গে। অনুপম, তুমি কোথায় রয়েছো, কি দেখছো তোমার চোখের সামনে? দেখো, এই মুহূর্তে অনির্বাণদা আমরা রয়েছি ববি হাকিমের বাড়ির সামনে এবং অধীর আগ্রহে তার পরিবারের সদস্যরা এই মুহূর্তে অপেক্ষা করছে। আমরা দেখতে পাচ্ছি যে ববি হাকিমের যিনি মেয়ে তিনি অপেক্ষা করছেন, তার নাতনি রয়েছে, জামাই এই মুহূর্তে একেবারে রাস্তার মুখে দাঁড়িয়ে রয়েছে। সিসিটিভি যে সার্ভিলেন্সের কথা বলা হয়েছিল সেই সার্ভিলেন্স বলবো ববি হাকিম এই মুহূর্তে চেতলা রোড দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করছে, সেই ছবি এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। বাড়ির ভেতর প্রবেশ করছে সেই ছবি এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। আমরা সেই ছবি দেখাচ্ছি। বিশ্বরূপ আমার সাথে রয়েছে, বিশ্বরূপ এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে। 5 দিন পর ববি হাকিম এই মুহূর্তে তার বাড়িতে প্রবেশ করছেন। ববি হাকিমের যে গাড়ি, সেই গাড়ি কনভয়ের গাড়ি ভেতরে আসছে ধীরে ধীরে। তোমায় জানিয়ে রাখি এই মুহূর্তে 5 দিন পর এই মুহূর্তে প্রেসিডেন্সি জেল থেকে ববি হাকিম দ্বিতীয় গাড়িতে রয়েছে। আমরা সরাসরি সেই ছবিটা দেখাবো। দ্বিতীয় গাড়িতে আমরা দেখতে পাচ্ছি ববি হাকিম দীর্ঘ 5 দিন পর প্রেসিডেন্সি জেলে ছিলেন, তারপর আজকে কোর্টের অর্ডার হয় এবং এই মুহূর্তে ববি হাকিম তিনি গাড়ির থেকে নামছেন। সেই ছবি আমরা সরাসরি রিপাবলিক বাংলায় এই মুহূর্তে এক্সক্লুসিভ দেখাচ্ছি। ববি হাকিম এই মুহূর্তে রয়েছেন, ধীরে ধীরে বাড়ির ভেতরে প্রবেশ করছেন। যদিও কোর্টের অর্ডার রয়েছে যে কোনো কথা সংবাদ মাধ্যমের সাথে তিনি বলতে পারবেন না। নিঃসন্দেহে ববি হাকিম এই মুহূর্তে চেতলার বাড়িতে প্রবেশ করছে। তার নাতনি রয়েছেন, তার পরিবারের সদস্যরা রয়েছেন। অনির্বাণদা, সেই ছবি আমরা দেখালাম যে ববি হাকিম দীর্ঘ সময় তিনি 5 দিন ছিলেন। এই মুহূর্তে নিঃসন্দেহে একটা টানটান উত্তেজনা আজকে দিনভর ছিল। তোমায় জানিয়ে রাখি অনির্বাণদা, আজকে কলকাতা হাইকোর্টে যে অবজারভেশন ছিল, সেই অবজারভেশনের পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক নেতৃত্ব তারা রয়েছেন। পিয়াল চৌধুরী, পিয়ালদা, 5 দিনের অবসান, ববি হাকিম বাড়ি ঢুকলেন। গড ইজ গ্রেট। ভগবানের কাছে প্রার্থনা করি ববিদা সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার কলকাতা মানুষের সেবা করতে ফিরে আসুন। এই যে দীর্ঘ টানা পোড়েন চললো, একটা আইন লড়াই চললো, শেষ পর্যন্ত হাউস অ্যারেস্ট রয়েছেন কিন্তু বাড়িতে পৌঁছলেন। এটাই সবচেয়ে বড় স্বস্তি যে বাড়িতে থাকতে পাচ্ছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতার সেবা করুন, যেটা যিনি নিজামকালে যেতে বলে গিয়েছিলেন আমি কলকাতার সেবা করার, মানুষের সেবা করার সুযোগ আমায় দিল না, উনি আবার ফিরে এলেন। ভগবানের কাছে এটা প্রার্থনা করি সব ঠিক হয়ে যায়। অসুবিধার মধ্যে ছিল কয়েকটা দিন, আপনারা কতটা অস্বস্তিতে কাটাচ্ছিলেন দলের লোক? নিশ্চয়ই, আমাদের নেতা, আমাদের পুরো প্রশাসক মন্ডলী, চেয়ারম্যান, আমরা অনেক অসহায় হয়ে গিয়েছিলাম ববিদাকে এইভাবে একটা পরিস্থিতির মধ্যে। সেই জায়গা থেকে আজকে আমরা মানসিকভাবে একটু চাপ থেকে মুক্ত হলাম। কি মনে হচ্ছে যে কোভিডের এবার কাজটা আরো গতি নেবেই। ববিদা কথা বলতে পারবেন, ববিদা মানুষের যেতে পারবেন, কর্পোরেশনে ফোন করতে পারবেন, তার ইনস্ট্রাকশন দিতে পারবেন। এটাই তো আমাদের দরকার। সামনে এত বড় ইয়াস যে ঝড় আসছে, সেটাও মোকাবিলা করার ব্যাপার আছে। আমরা
এখন নিশ্চিন্তে যে আমরা আবার একটা লড়াই করে নেবো। আর এই যে আইনি পদক্ষেপ, সিবিআই এর এই পদক্ষেপ, এটাকে আপনারা কিভাবে দেখছেন দলের তরফ? দেখুন, এটা নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চাইছি না। একদমই তাই। পিয়াল চৌধুরী ছিলেন আমাদের সাথে। এই মুহূর্তে ববি হাকিমের বাড়ির ছবি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে পুলিশ মোতায়েন রয়েছেন। অনির্বাণদা, আমরা সেই ছবি দেখালাম যখন ববি হাকিম বাড়িতে প্রবেশ করছিলেন। তার কিছু মুহূর্তের আগে তোমায় জানিয়ে রাখি যে সেই সময় ঠিক তার মেয়ে সাবা, নাতনি এবং জামাই তারা অপেক্ষা করছিলেন। এবং এই মুহূর্তে তুমি জানো যে ববি হাকিমের বাড়িতে আগামীকাল থেকে যদি প্রবেশ করতে হয় কাউকে, নিঃসন্দেহে এখানে রেজিস্টার্ড খাতা থাকবে। সেই রেজিস্টার্ড খাতায় সই করতে হবে কে আসছেন, কেন আসছেন, কি পারপাসে, এবং এর ভেতরে সিসিটিভি সার্ভিলেন্স থাকবে। একদম ছবিটা দেখাতে বলবো যদি সম্ভব হয়, যদিও সিসিটিভিটা অনির্বাণদা একটু ভেতরে লাগানো রয়েছে। কোর্টের নির্দেশ রয়েছে, কোর্টের অর্ডার রয়েছে, যে জাজমেন্টের অর্ডার আমরা পেয়েছি তাতে কিন্তু সিসিটিভি সার্ভিলেন্স থাকবে। কারা আসছে, কারা ঢুকছে, কি কারণে তারা বাড়ির ভেতর প্রবেশ করছে, যাবতীয় নথি রাখতে হবে। অন্তত যে কদিন হাউস অ্যারেস্ট থাকবেন ববি হাকিম, নিঃসন্দেহে সবার কাছে একটা প্রাপ্তি ছিল যে শেষ পর্যন্ত ববি হাকিম কখন ফিরবেন। তার অনুগামীরা, তার আত্মীয় স্বজনরা প্রত্যেকে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে ববি হাকিম তিনি চেতলার বাড়িতে 5 দিন পর প্রবেশ করলেন। নিঃসন্দেহে এই মুহূর্তে সেই ছবি আমরা রিপাবলিক বাংলায় দেখালাম, যেখানে ববি হাকিম গাড়ির পেছনের সিটে বসেছিলেন, একা ছিলেন, নামলেন, পরিবারের লোকরা ঠিক দাঁড়িয়েছিল, তাদের সাথে কথা বললেন এবং তারা ভেতরে প্রবেশ করলেন। আরো একবার একটু দেখাতে বলবো, ববি হাকিমের বাড়ির সামনে এই মুহূর্তে রয়েছে অনির্বাণদা। সেই ছবি তুমি দেখছো, যেখানে ববি হাকিম দীর্ঘ 5 দিন পর তিনি বাড়িতে এলেন এবং এখনো পর্যন্ত হাউস অ্যারেস্ট থাকার কথা, কিন্তু কোর্টের তরফে, কোর্টের যা আজকে অবজারভেশন ছিল তাতে হাউস অ্যারেস্ট থাকতে হবে তাকে, এবং সে কারণে তিনি বাড়ির ভেতর থেকে সমস্ত কাজ করবেন। ভার্চুয়ালি যদি কোনো সরকারি কর্মচারী বা কোনো সরকারি আধিকারিকের সাথে কথা বলতে হয়, সেক্ষেত্রে তাকে ভার্চুয়ালি কথা বলতে হবে। তিনি কোনো ধরনের সই করতে এই মুহূর্তে পারবেন কি পারবেন না এখনো পর্যন্ত অবজারভেশন বা অর্ডারে সেটা কোনো নিশ্চিতভাবে কিছু বলার নেই। তবে যদি কোনো ইনস্ট্রাকশন দেওয়ার হয় তিনি ভার্চুয়ালি দেবেন। কে বা কারা আসছে ববি হাকিমের বাড়ি, কি পারপাসে আসছে, সবটা নোট ডাউন করতে হবে। এখানে রেজিস্টার্ড খাতা থাকবে আগামীকাল সকাল থেকে, এই রেজিস্টার্ড খাতায় নোট ডাউন হয়ে যাবে, তারপর তারা ভেতরে প্রবেশ করবেন। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ ববি হাকিমের বাড়িতে। এই মুহূর্তে যে খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাইকে জানাই, একদিকে যখন 4 হেভিওয়েটের মধ্যে ফিরহাদ হাকিম আজকের অন্তর্বর্তী নির্দেশ নিয়ে আদালতের বাড়িতে ফিরলেন, হাউস অ্যারেস্ট হলেন বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গেই, অন্যদিকে এই মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ যেহেতু 2 সদস্যের ডিভিশন বেঞ্চে মতানৈক্য ছিল, এক বিচারপতি জামিনের পক্ষে ছিলেন অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জামিনের বিরুদ্ধে ছিলেন, 5 সদস্যের ডিভিশন বেঞ্চ তৈরি করা হলো। বিচারপতি হরিশ ট্যান্ডন, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ 5 সদস্যের 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠিত হয়েছে, যে বেঞ্চ আগামী সোমবার সকাল 11টায় মামলার পরবর্তী শুনানি করবে। অর্থাৎ আদৌ জামিন, আজকের এই অন্তর্বর্তী আদেশ, অন্তর্বর্তী নির্দেশ হাউস অ্যারেস্ট প্রসঙ্গে, কিন্তু এই মামলায় 4 হেভিওয়েট জামিন পাবেন কিনা তার শুনানির জন্য 5 বিচারপতি বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট, যে বেঞ্চে মামলার শুনানি হবে সোমবার সকাল 11টায়। আমি আমার সহকর্মীদের অনুরোধ করব, একেবারে নিচে ব্রেকিং নিউজে যেখানে এই মামলার শুনানি সংক্রান্ত ব্রেকিং চলছে, সেখানে ভারপ্রাপ্ত বিচারপতি শব্দটি প্রত্যাহার করতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি লিখতে। আমার সহকর্মীদের অনুরোধ করছি, বৃহত্তর বেঞ্চে ভারপ্রাপ্ত বিচারপতির বদলে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি লিখতে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, তার সঙ্গে ডিভিশন বেঞ্চের বাকি 4 সদস্য। জামিনের স্থগিতাদেশ মামলার শুনানি সোমবার, 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চে শুনানি হবে সোমবার সকাল 11টায়। সরাসরি চলে যাব আমাদের আরেক প্রতিনিধি শিবাশিসের কাছে। শিবাশিস, তুমিও সাক্ষী ছিলে সেই মুহূর্তের। আমি তোমার কাছ থেকে জানতে চাইবো, অনুপম আমাদেরকে একটা ছবি দেখিয়েছে, একটা ফ্রেম দেখিয়েছে, তোমার চোখে কি ধরা পড়লো? এই মুহূর্তে অনির্বাণ, যেটা বলতে হয় যে শিবাশিসের জায়গায় বিশাখা আমি রয়েছি তোমার সঙ্গে, এবং এই মুহূর্তে আমরা রয়েছি চেতলাতে রয়েছি, এবং চেতলাতে কিছুক্ষণ আগেই, জাস্ট কয়েক মুহূর্ত আগে আমরা দেখলাম ববি হাকিম তিনি এলেন প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে। যেমনটা আমরা এক্সপেক্ট করছিলাম যে কোনো মুহূর্তে ববি হাকিম তিনি চলে আসবেন, এবং সেরকমটাই হলো, তিনি এসে গিয়েছেন ইতিমধ্যেই। আমরা দেখিয়েছি সেই ছবি একেবারে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলার দর্শকদের জন্য, এবং তুমি সেই সময় ছিলে প্যানেলে, এবং তুমি যখন গেস্টদের সঙ্গে ডিসকাস করছিলে, আমরা ছিলাম সেখানে, যে কিভাবে আমরা প্রত্যেকটা মুহূর্তে
মুহূর্তের আপডেট ধরে দিয়েছি এবং এখন যে মুহূর্তে আমরা দেখলাম যে তিনি কার্যত বিধ্বস্ত, কারণ সোমবার থেকে যে সারা দিন ব্যাপী রাতভর যে আমরা নাটকীয় মোড় দেখেছি, প্রত্যেকটা সময় যখন থেকে সিজিও কমপ্লেক্সে ববি হাকিমকে নিয়ে যাওয়া হয়েছে বা ববি হাকিমের সঙ্গে চেতলা থেকে তাকে নিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় এবং মদন মিত্র, তাদেরকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল এবং তারপর ইন্টারিম বেল, সিবিআই দফতরে জিজ্ঞাসাবাদের পরে ইন্টারিম বেল, সেটার থেকে একটা স্টে অর্ডার আনা হাইকোর্টের ওপর, হাইকোর্টের সেই স্টে অর্ডার, তারপরে সেইটা নিয়ে বিচার প্রক্রিয়া চলা, অন্যদিকে এসএসকেএমে 3 জন, অন্যদিকে জেল সংশোধনাগারে ববি হাকিম নিজে, সব মিলিয়ে যে নাটকীয় টানাপোড়েন এবং এখনো পর্যন্ত আজকের দিনেও দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম যে ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায় কার্যত দেখা গেল যে ইন্টারিম বেলের কথা বলা হয়েছিল সেই ইন্টারিম বেলটাই কিন্তু আবার নতুন করে যেন চলে এলো। আজকের যে বিবেচনা হয়েছে যে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন যেটা দেখা গেল 2 বিচারপতির মধ্যে, কার্যত তারপর লার্জার বেঞ্চের কথা যেটা বলা হলো, সেই লার্জার বেঞ্চে যাওয়ার আগে পর্যন্ত যেটা ইন্টারিম বেলের কথা বলা হয়েছিল কার্যত সেই ইন্টারিম বেলটাই কিন্তু থেকে গেল। আর এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কয়টা ক্লজ বলা হয়েছে এবং সেই ক্লজটা হচ্ছে গৃহবন্দী থাকতে হবে, হাউস অ্যারেস্ট ইনস্টেড অফ জেসি, মানে জেল কাস্টাডির বদলে এখানে হাউস অ্যারেস্টের কথা বলা হলো এবং এই হাউস অ্যারেস্টের মধ্যে কিছু কিছু ক্লজেস আরোপ করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে যেখানে সরকারি যারা আধিকারিকরা রয়েছেন তারা তাদের সঙ্গে কথা বলতে পারবেন না, কিন্তু যতটুকু প্রয়োজনের জন্য কথা বলতে হবে সেটা কিন্তু অন রেকর্ড থাকতে হবে। আমার সঙ্গে শিবাশিস রয়েছেন, শিবাশিস আমাদের প্রতিনিধি, যিনি প্রত্যেকটা মুহূর্তে সেই সোমবার থেকে শুরু করে আজ পর্যন্ত এসএসকেএম এর গ্রাউন্ড একেবারে তুমি প্রত্যেকটা মুহূর্তে মাটি কামড়েছিলে, আমরা দেখেছি, আমিও তোমার সঙ্গে ছিলাম। তো সেই ক্ষেত্রে আজকে যখন এইরকমভাবে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই ফিরহাদ হাকিম এলেন, সেই জায়গায় দাঁড়িয়ে তোমার কি মনে হলো যে একটা বড় ধরনের যুদ্ধ কিছুটা হলেও স্বস্তি, তাই তো? দেখো বিশাখা, সত্যি কথা বলতে গেলে আমরা এই মুহূর্তে চেতলায় যেখানে দাঁড়িয়ে রয়েছি ফিরহাদ হাকিমের বাড়ির সামনে, তাতে কিন্তু বলা যায় যে এটাকে সাময়িক স্বস্তি বলা যায়। যেমনটা একটু আগে অনির্বাণ আমাদের জানা ছিল যে 5 সদস্যের কিন্তু ডিভিশন বেঞ্চ, লার্জার ডিভিশন বেঞ্চ ফর্ম করা হয়েছে এবং তারা কিন্তু সোমবার আবার এই শুনানি শুনবে এবং সেক্ষেত্রে এই তুমি যে জায়গাটায় আসছিলে, কি কি শর্ত রাখা হয়েছে ফিরহাদ হাকিমের হাউস অ্যারেস্টের ক্ষেত্রে, তার বাড়িতে প্রধানত তার বাড়ি থেকে বেরোতে গেলে 3টি দরজা রয়েছে, সেই 3টি দরজাতে ইতিমধ্যেই 10 মিনিট আগে একজন এসে সিসিটিভি ক্যামেরা অর্থাৎ সিসি ক্যামেরা ইনস্টল করে দিয়ে গেছেন। 24 ঘন্টায় সিসি ক্যামেরা রেকর্ডিং রাখতে হবে এবং তার সঙ্গে এই রাস্তার ঠিক উল্টো দিকের ঘরে আমরা যে ছবি তুলে ধরছিলাম, এখানে একটি ঘরে সিবিআই আধিকারিকরা তারা নজরদারির জন্য সবসময় মোতায়েন থাকবেন এবং তারা 24 ঘন্টা তারা দেখবেন কারা এই বাড়িতে আসা যাওয়া করছে এবং যারাই ভেতরে যাবেন বা বেরোবেন তাদের কিন্তু নাম সই করে বেরোতে হবে এবং সেক্ষেত্রে ফিরহাদ হাকিম তিনিও যদি কোনো প্রয়োজনে, এবং সেই প্রয়োজনটা খুব গুরুত্বপূর্ণ হতে হবে, যদি কোনো প্রয়োজনে তিনি ঘর থেকে বেরোতে চান সেক্ষেত্রে সিবিআই এর অনুমতি ক্রমে এবং হয়তো সিবিআই আধিকারিকদের সঙ্গে নিয়ে তবেই তিনি বেরোতে পারবেন, কিন্তু সেটা খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ হলে সেটা প্রত্যেকটা মুহূর্তে গোটা বিষয়টা তিনি কার সঙ্গে কথা বলছেন, কোথায় যাচ্ছেন, কিভাবে কার অনুমতি না হচ্ছে এবং কারা কারা বাড়িতে ঢুকছেন বেরোচ্ছেন, গোটাটাই অন রেকর্ড থাকতে হবে একদমই। এবং এই রেকর্ড আগামীতে কোর্টে পরিবেশন করতে হতে পারে, সেই জন্য সেই রেকর্ডটা কিন্তু দুপক্ষকেই অর্থাৎ সিবিআই যেমন নোট করে রাখবে, সেক্ষেত্রে ফিরহাদ হাকিমের যে লয়ার রয়েছেন বা আইনজীবী রয়েছেন তারাও কিন্তু কোনো কারণে কোর্টে পরিবেশন করতে হতে পারে বলে তারাও কিন্তু এই রেকর্ড রেখে দিচ্ছেন। বিশাখা, একদমই তাই। এবং আমরা শিবাশিস যেটা দেখলাম যে এর মধ্যে আমরা যখন মঙ্গলবার দিন যখন দেখেছিলাম যে সকালবেলা একদম ভোরবেলা যখন এসএসকেএমে নিয়ে আসা হয়েছিল 3 জনকে, সুব্রত মুখোপাধ্যায়কে, শোভন চট্টোপাধ্যায়কে এবং মদন মিত্রকে, কিন্তু সুব্রত মুখোপাধ্যায়কে কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেওয়া হয়, 2 জনকে অ্যাডমিট করে নেওয়া হয়, কিন্তু তখন কিন্তু ফিরহাদ হাকিম যিনি এক্ষুনি ছাড়া পেয়েছেন তার হেলথ আপডেটটার জন্যই কার্যত তাকে ছাড়া হয়েছে, কারণ তিনি সুস্থ রয়েছেন এটা জেনেই তাকে ছাড়া হয়েছে, কিন্তু তখনও তিনি কিন্তু ফিভারিশ ফিল করছিলেন। একদমই। আসলে ফিরহাদ হাকিম তিনি কিন্তু প্রাথমিক চিকিৎসা করেছিলেন যে প্রেসিডেন্সি সংশোধনাগারের যে কারা হাসপাতাল, সেই কারা হাসপাতালে কিন্তু 1-2 দিন তাকে চিকিৎসা করাতে হয়েছিল ফিরহাদ হাকিমকে। তা সত্ত্বেও তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারেই ছিলেন, তিনি এসএসকেএমে বা অন্য কোনো হাসপাতালে তিনি যাননি। যেখানে আমরা দেখেছিলাম তুমি যে কথাটা বলছিলে যে মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ভোর রাতে আসেন এবং বেলা 10:30 নাগাদ সুব্রত মুখোপাধ্যায়, রিপাবলিক বাংলায় প্রথম সেই খবর তুলে ধরে আমাদের প্রতিনিধি ভাস্কর বসু, সুব্রত মুখোপাধ্যায় কিন্তু এসে
এসএসকেএমে ভর্তি হয়েছিলেন এবং আজকে যখন তাদেরকে এই যে হাউস অ্যারেস্টের নির্দেশ দিল আদালত, তখন কিন্তু মেডিকেল বোর্ড অর্থাৎ যে 4 সদস্যের মেডিকেল বোর্ড তাদের তত্ত্বাবধানে চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায়, মেডিকেল বোর্ড কিন্তু আমাদের যা জানাচ্ছে, এসএসকেএমে আমি আজকেও সারাদিন ছিলাম, তারা জানাচ্ছেন তাদের শারীরিক অবস্থা এরকম নয় যে তাদের বাড়িতে এক্ষুনি ছেড়ে দেওয়া হবে। সুব্রত মুখোপাধ্যায়কে হয়তো কাল ছাড়া হলেও হতে পারে, তবে আমি বাকি যে দুজন মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় তারা যে অবস্থায় এসেছিলেন তার থেকে কিন্তু তাদের অবস্থা আরও অবনতি হয়েছেই বলা যায়, কারণ শোভন চট্টোপাধ্যায়ের সিরোসিস অফ লিভার সেটা ধরা পড়েছে কিন্তু গতকাল। ফলে স্বাভাবিকভাবেই বলা যায় এই যে সিরোসিস অফ লিভার, এমনিতেই আমরা জানি যে শোভন চট্টোপাধ্যায়ের তার সুগারের প্রবলেম রয়েছে, তার হার্টে কিছু সমস্যা রয়েছে, তার সঙ্গে সিরোসিস অফ লিভার কিন্তু তার শারীরিক সমস্যাকে আরও জটিল করে তুলেছে এবং মদন মিত্র তার সংক্রমণে ফের আশঙ্কা রয়েছে, করোনা পরবর্তী নানান সমস্যা আজকে তার দেখা দিচ্ছে বলে শুভরূপ মিত্র, মদন মিত্রের ছেলে, তিনি আমাদেরকে জানিয়েছেন। ফলে মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় তারা কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন তা এখনই চিকিৎসকরা বলতে পারছেন না, তবে আমরা আশা করছি সুব্রত মুখোপাধ্যায় হয়তো কাল বা পরশু তাকে ছেড়ে দেওয়া হবে, কারণ তিনি তাদের তুলনায় তারা যতটা জটিল অবস্থায় রয়েছেন মদন মিত্র বা শোভন চট্টোপাধ্যায়, তার থেকে সুব্রত মুখোপাধ্যায়ের আপাত দৃষ্টিতে দেখতে গেলে সমস্যা কিছুটা কম। নেবুলাইজার নেওয়া বা অন্যান্য যে শারীরিক চিকিৎসা তা কিন্তু বাড়িতে রেখেও করা সম্ভব বলে চিকিৎসকরা মনে করছেন। এখানে ইতিমধ্যে এসে গিয়েছি এবং শিবাশিস এবং আমরা যখন এখানে এসেছি আমাদের এখানে কিন্তু আসার সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম, শিবাশিস তুমিও দেখেছো, যে ফিরহাদ হাকিমকে দেখার জন্য এখানে চেতলার মানুষ, কারণ তিনি জননেতা এবং এখানে মানুষের কাছে তিনি ভীষণ পপুলার এবং তাকে তিনি আসছেন, তিনি তার বাড়িতে ফিরছেন, এই খবরটাই যথেষ্ট ছিল যে তার মানুষকে রাস্তায় আনার জন্য। আমরা একটু চেষ্টা করব, যদিও এই মুহূর্তে সেভাবে আমরা দেখতে পাচ্ছি না কাউকে, যদি তাদের সঙ্গে একটু দেখা যায়, তাদের কিন্তু খুব একটা আমরা কাউকে এই মুহূর্তে দেখতে পাচ্ছি না রাস্তায়। ভিড় অনেকটাই বেশি ছিল যখন ফিরহাদ হাকিম ভেতরে ঢুকছিলেন। ফিরহাদ হাকিম ভেতরে ঢুকে যাওয়ার পর এই ছাদগুলোর ভিড় কিছুটা কমেছে, এখনো তারা উৎসুক হয়ে বসে রয়েছেন, তারা অনেক দিন পর ফিরহাদ হাকিমকে দেখতে পেয়েছেন। আমরা একটু চেষ্টা করবো, একজনকে দেখা যাচ্ছে তার সঙ্গে যদি একটু কথা বলা যায়। প্রসূন আমাদের ভিডিও জার্নালিস্ট যিনি আছেন তার সঙ্গে একটু আমরা যদি কথা বলে নিতে পারি। শিবাশিস তুমিও যদি একটু আসো আমাদের সঙ্গে, কারণ আমার মনে হয় যে এখানে যারা রয়েছেন তাদের রিয়াকশনটা জানা খুব দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে, যদি কারোর সঙ্গে আমরা কথা বলতে পারি তো সেই চেষ্টা আমরা করব। আমরা যে কথা বলছিলাম যে যেভাবে আমরা দেখলাম যে একটা বড় নাটকীয় মোড়, দিনের পর দিন একটা নতুন করে যেন পরত খুলছিল, একটা নাটকের নতুন পর্দা খোলা হচ্ছিল এবং তারপরেও আজকে যখন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে, যখন আমরা দেখলাম যে একটা 5 সদস্যের একটা ডিভিশন বেঞ্চ নতুন করে সেখানে লার্জার বেঞ্চ তৈরি করার কথা বলা হয়েছে, কিন্তু সেখানেও দাঁড়িয়ে একটা সাময়িক স্বস্তি যে আজকে যখন আমরা একটু ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। উনি এখনো অন্যান্য কিছু সংবাদ মাধ্যমের সঙ্গে রয়েছেন, আর এছাড়া যদি আর কাউকে পাওয়া যায় আমরা চেষ্টা করব। ওনার সঙ্গে কিন্তু একটু আগে রিপাবলিক বাংলায় প্রথম কথা বলেছেন, উনি ফিরহাদ হাকিমের খুবই ঘনিষ্ঠ একজন এবং উনি প্রথম রিপাবলিক বাংলাকেই তার প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম বাড়ি আসার পর। আমাদের প্রতিনিধি অনুপম পাত্র তার সাথে কথা বলেছিলেন এবং সাময়িকভাবে যে ছবি প্রসূন বসু তুলে ধরছেন আমাদের ভিডিও জার্নালিস্ট, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিরহাদ হাকিমের বাড়ি ফেরার জন্য তার অনেক প্রতিবেশী তারা উৎসুক হয়েছিলেন এবং যে পথে ফিরহাদ হাকিমের কনভয় ফিল্ড অর্থাৎ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে চেতলা অগ্রণীর পাশে চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ি পর্যন্ত, সেই কনভয়ের দুপাশে কিন্তু আমরা দেখেছি মানুষ জড়ো হয়েছিলেন। তারা জানতেন যে ফিরহাদ হাকিম বাড়ি ফিরছেন এবং এতদিন পর নিত্য যে পথে ফিরহাদ হাকিম ফেরেন সেই পথে কিন্তু 4-5 দিন তাকে দেখা যায়নি, কারণ এই যে কেস অর্থাৎ সোমবার থেকে তাকে গ্রেপ্তার করার পর তাকে জেল হেফাজতে থাকতে হয়েছিল। আমাদের আরেকটু রেমিনিসেন্ট হওয়া দরকার, কারণ যে দিন সোমবার দিন তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে, সেই সময় দাঁড়িয়ে কিন্তু এই রাস্তাতেই যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল সিবিআই আধিকারিকদের তরফ থেকে, সেই সময় আমরা দেখেছিলাম কিভাবে চেতলার মানুষকে নিজে একটুখানি চেষ্টা করছেন যাতে তারা সংযত হন, সেই চেষ্টাটাই করা হয়েছিল। আমরা সেই ছবিটাও দেখেছি, আজকের ছবিটাও দেখলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ফিরহাদ হাকিম তিনি যখন নিজের বাড়িতে চলে গিয়েছেন, এটা খুব স্বাভাবিক, তিনি কিছুটা হলেও স্বস্তিতে রয়েছেন। এইটাই এই মুহূর্তের আপডেট। অনির্বাণ। একেবারে আমাদের আরেক প্রতিনিধি অনুপম আমাদের সঙ্গে রয়েছেন, অনুপম পাত্র। অনুপমের কাছ থেকে দেখতে চাইবো। অনুপম, তুমি প্রথম আমাদেরকে পিএল চৌধুরীর প্রতিক্রিয়া দেখাচ্ছিলে এবং তোমার সঙ্গী ভিডিও জার্নালিস্টের ক্যামেরাতেই প্রথম আমরা দেখেছি ফিরহাদ হাকিমের বাড়ি ফেরার ছবি, তার গাড়ি থেকে নেমে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নেড়ে পরিবারের সঙ্গে তার বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার ছবি। আমার প্রশ্ন তোমার কাছে অনুপম, যে উৎসুক ছিল শুধুমাত্র তো পরিবারের নয়, আশপাশের মানুষজনের, পাড়া প্রতিবেশীর, একজন রাজনৈতিক নেতা এবং তাও এতদিন দীর্ঘদিনের এবং অত্যন্ত জনপ্রিয় বটে, সেই ঔৎসুক্য সেটা কিছুটা নিশ্চয়ই তার নিরসন হয়েছে।
তার কারণ তিনি বাড়িতে ঢুকে গিয়েছেন। কিন্তু অন্য বারের সঙ্গে অন্য দিনের সঙ্গে তফাৎ এটাই, এখন চাইলেই তাদের আদরের বা তাদের প্রিয় কোট আনকোট ববিদার সঙ্গে চাইলেই দেখা হবে না। তার কারণ বাড়িতে আছেন কিন্তু বন্দী আছেন। চেতলার মানুষজন যারা হাতের কাছে সকালবেলা একদম ওই চায়ের গ্লাসটা হাতে নিয়ে ববি হাকিমকে পেতেন, ববিদাকে পেতেন, তারা কিভাবে রিয়াক্ট করছে? আর নিশ্চিতভাবে অনির্বাণদা তোমায় জানিয়ে রাখবো, প্রিয় ববিকে কাজের জন্য আসা বা বন্ধুরা আসা, সেই যে আশাটা সোমবারের আগে পর্যন্ত ছিল সেটা হয়তো এখন কয়েকটা দিন আর হবে না। এবং বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং যারা কাজে আসতেন ববি হাকিমের বাড়িতে, তারা চট করে এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেন, কিন্তু এবারে আর সেটা সম্ভব হবে না। সম্পূর্ণটাই গৃহবন্দী রয়েছেন ববি হাকিম। এবং তোমায় জানিয়ে রাখি, যেহেতু কোর্টের একটা অবজারভেশন রয়েছে যে যারা ঢুকবেন, যারা বেরোবেন, তাদেরকে নথিভুক্ত করতে হবে, সিসিটিভি সার্ভিলেন্স থাকবে, সবটাই নজরদারির মধ্যে থাকবে। এই ব্যাপারটা বেশ কিছুটা কিন্তু চিন্তায় ফেলে দিয়েছেন যারা বন্ধুরা রয়েছেন, যারা পরিচিতিরা রয়েছেন। একটু কথা বলে নেবো। বলছি, আপনারা তো সবসময় ববিদার সাথে একেবারে খুব ক্লোজ ববিদার সাথে থাকেন, আগে যাতায়াত ছিল, মানে সোমবারের আগে পর্যন্ত, কাল থেকে হয়তো সেটা কিছুটা রেস্ট্রিকশন, বাড়িতে এসছি, এটা স্বস্তি তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই শান্তি। কিন্তু চট করে আর ববির কাছে শুধু আমার শান্তি না, সারা চেতলারবাসীর শান্তি, সারা বাংলার মানুষের শান্তি। এটা আপনি লিখে দিতে পারেন। আজকে আপনি এসছেন যখন ওখান থেকে বেরিয়ে, দেখেছেন তো সব লোক দাঁড়িয়ে রয়েছে একটু চোখে দেখার জন্য। এটা ভালোবাসা ছাড়া হয় না। কিন্তু এই চট করে ববির কাছে চলে যাওয়া রাত্রেবেলা, সেটা হয়তো একটু আমাদের একটু কষ্ট করতে হবে। আর কি করা যাবে? আমরা যদি আমাদের লিডারকে ভালোবাসি, আমাদের কষ্ট করতে হবে। এইটুকু কষ্ট আমরা করবো। আমরা কোর্টের ব্যাপারে কি বলবো, দেখুন আমরা বিচারকদের যা ব্যাপার আছে, মহামান্য বিচারকের যা ভালো ভেবেছেন তাই করেছেন, এখানে আমরা কিছু বলতে পারবো না। কলকাতাবাসী হিসেবে কি বলবেন? অনেকেই বলছিলেন যে থমকে গিয়েছিল সবকিছু, 5 দিন সেবা পায়নি কলকাতাবাসী, 5 দিন সেবা থেকে বঞ্চিত হয়েছে, যার জন্য আজকে এত বড় প্রতিষ্ঠান সেবামূলক একটা কার্যকলাপ গ্রহণ করা হয়েছে, সেটা পুরো থমকে গেছে। জানি না কালকে থেকে কিভাবে আমরা করতে পারবো। সামনে একটা বড় ঝড় আসছে, এখানেও তো এটা তো চিন্তাটা তো পরের কথা, আগে তো এটা এর থেকে সামলে নি। ঝড় তো থেমে যাবে একদিন, কিন্তু কোনটা কি একদিন থামবে? সেটা কবে থামবে কেউ বলতে পারছে না। কিন্তু ঝড়টা কবে থামবে কেউ না কেউ বলতে পারছে। একটা লিমিটেড ধ্বংসের পরে ঝড়টা থেমে যাবে, কিন্তু করোনা কত দূর গিয়ে ধ্বংসের পরিণতি কত মানুষকে দেখতে হবে সেটা আমরা কেউ জানি না। প্রিয় ববি বাড়ি এসছে, খুশি তো? বেশ, এর থেকে খুশি খাওয়া হবে, এর থেকে বেশি আমি কেন? আমি তো বন্ধু ছেড়ে দিন, পুরো চেতলার মানুষ খুশি আছে, চেতলা কেন পুরো কলকাতার মানুষ খুশি, বাংলার মানুষ খুশি, বাংলার মানুষ। একদমই তাই। দেখো, কথা বলছিলাম ববি হাকিমের বন্ধুদের সাথে, তারাও এখানে ছুটে এসেছিলেন, যেহেতু আজকে তিনি বাড়ি ফিরছেন। এই খবর প্রচার হওয়ার পর থেকে বহু মানুষ যারা চেতলা রোডে দাঁড়িয়েছিলেন, গোপালনগর মোড়ে দাঁড়িয়েছিলেন, অনেকেই অপেক্ষা করছিলেন ববি হাকিমকে একটু দেখার জন্য। কিন্তু বেশ সোমবারের ছবিটা যদি আমি অনির্বাণদা আরও একবার বলি, ঠিক এই গেট থেকেই সিআরপিএফ জওয়ানদের উপস্থিতিতে ববি হাকিমকে বার করে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়, দীর্ঘক্ষণ তিনি আটক ছিলেন, পরে গ্রেপ্তার হন, তারপর প্রেসিডেন্সি জেল। এই করতে 5টা দিন কেটে গিয়েছে। ববি হাকিমকে অনেকেই পাননি, যারা ছুটে আসতেন অনির্বাণদা তুমি যেমনটা বলছিলেন প্রিয় ববির কাছে আসার জন্য। হয়তো এবারে আজকের পর থেকেও সেখানে বেশ কিছুটা রেস্ট্রিকশন থাকবে, চাইলেই কেউ ভেতরে প্রবেশ করতে পারবেন না। এবং আবারও একটু বলবো যে এখানে আগামী কাল থেকে অনির্বাণদা এখানে একটা খাতা থাকবে, রেজিস্টার্ড খাতা থাকবে, যে খাতায় নোট ডাউন হবে কারা আসছেন, কী পারপাসে আসছেন, কেন আসছেন, সেটা যেমন থাকবে। এবং একইভাবে ভেতরে সিসিটিভি লাগানো ব্যবস্থা রয়েছে, সেখানেও কিন্তু সবটা বেশি নজরদারির মধ্যে থাকবে। ফলে সব মিলিয়ে তোমার যেটা জানাবো অনির্বাণদা, দীর্ঘ প্রতীক্ষার অবসান। পরিবারের লোকরা দাঁড়িয়েছিল, নাতনি দাঁড়িয়েছিলেন, মেয়ে দাঁড়িয়েছিলেন, জামাই দাঁড়িয়েছিলেন, প্রত্যেকে অপেক্ষা করছিলেন যে ববি হাকিম কখন বাড়িতে ফিরবেন। কোর্টের আজকের যে অবজারভেশন আমরা দেখেছি, তাতে বেশ কিছুটা কড়াকড়ি নজরদারি নিশ্চিতভাবে থাকছে অনির্বাণদা। কিন্তু এই নজরদারির পরেও একটা বড় স্বস্তি, একটা বড় দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন চেতলাবাসী, অবশ্যই বলা যেতে পারে। এবং অনেকেই বারবার বলছিলেন যে এরকম একটা ক্রুশিয়াল টাইম, যখন কোভিড সিচুয়েশান ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, মৃত্যু মিছিল হচ্ছে, সেই সময় রাজ্যের পুরো রাজ্যের একজন প্রশাসক কলকাতা পুরসভার, তিনি এভাবে জেলবন্দি রয়েছেন, কাজ থমকে যাচ্ছে, বহু কাজ। ফের সকালবেলা অহিন্দ্র মঞ্চের সামনে বেশ কিছুটা রিলিভ হলো, ভার্চুয়ালি তিনি ফের সকালবেলা অহিন্দ্র মঞ্চের সামনে চায়ের ভাঁড় হাতে ববি হাকিমকে, অথবা চেতলা অগ্রণী ক্লাবের সামনে রীতিমতো ক্লাবের সদস্যদের সঙ্গে চুটিয়ে আড্ডা দেওয়া ববি হাকিমকে দেখা যাবে।
ফ্রি মেজাজে, তার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে এবং ফিরহাদ হাকিমকে অপেক্ষা করতে হবে, তার গুণমুগ্ধদেরও অপেক্ষা করতে হবে আদালতের পরবর্তী নির্দেশ বা রায়ের জন্য। সোমবার সকাল 11টা থেকে যে মামলার শুনানি শুরু হবে। আপাতত একটা ছোট বিরতির পর আপনাদের সঙ্গে থাকবে সোজাসুজি স্বর্ণালী।